সংবিধানের আলোকে 142 অনুচ্ছেদে যে গণভোটের বিধান আছে এটাকে কার্যকর করার জন্যই মূলত গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাশ করা হয়েছিল। কিন্তু আপনারা দেখবেন পঞ্চদশ সংশোধনী দীর্ঘদিন কার্যকর ছিল, যেখানে গণভোটের কোনো বিধান ছিল না। কিন্তু ঠিকই গণভোট অ্যাক্ট 1991 যা অক্টোবর মাসে জারি করা হয়েছিল সেটা কার্যকর ছিল। তাহলে এখন কেন তারা এই কথা বলছেন যে যেহেতু তার কার্যকারিতা নাই সেই জন্য অটোমেটিকটা বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন যদি আপনারা সমাধান করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একই সাথে জুলাই সনদ একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল বি এ লিগ্যাল chaos অ্যান্ড লিগ্যাল কমপ্লেক্সিটিস। সেকেন্ড প্রশ্ন, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করতে চেয়েছেন, একই সাথে মানবাধিকার কমিশন অধ্যাদেশও বাতিল করতে চেয়েছেন। কি কারণ দেখিয়েছেন জানেন? ইন্টারেস্টিং। তারা বলেছেন গুম এবং খুনের সাথে সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে মর্মে এই আইনটি পাশ করার দরকার নাই। এবং মানবাধিকার কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ বাকিরা কিভাবে অ্যাপয়েন্টেড হবেন, সার্চ কমিটি হবে, আপিলের ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে। তাদের চাকরি থেকে যদি সরাতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেভাবে সরায় একইভাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ কমিশনের মেম্বারদেরকে সরাতে হবে। এবং গুমের ডাইরেক্ট তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে মানবাধিকার কমিশনকে। এখন তারা বলছেন গুম প্রতিকার প্রতিরোধ আইনও থাকবে না, মানবাধিকার কমিশনের আইনও থাকবে না, তাহলে গুমের তদন্ত করার যে এজেন্সি আছে, যা ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই থেকে শুরু করে পুলিশ পর্যন্ত তার আসামি হয়, এই তদন্ত করবে কে? ওই আইনে আছে সো মোটো তদন্ত করতে পারবেন। কেউ যদি অভিযোগ নাও দেন, গুম কমিশন যদি মানবাধিকার কমিশন যদি মনে করেন শত প্রণোদিত হয়ে তদন্ত করবেন, তাও তারা তদন্ত করতে পারবেন। এখন এসে তারা বলছেন এই আইনগুলো ল্যাপস হয়ে যাবে, নতুন করে পুনর্বিবেচনা করে আইন প্রণয়ন করা যেতে পারে। আমরা মনে করি দিস ইজ ডিসরিগার্ড টু দি হোল রিফর্ম প্রসেস, দিস ইজ অলসো ডিসরিগার্ড টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। এই আইন প্রণয়নের সঙ্গে আমরা যারা জড়িত ছিলাম, দেশে বিদেশের মানুষ যারা জড়িত ছিল, দিস ইজ সিরিয়াস ভায়োলেশন অফ দেয়ার ইন্টেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস, তারা বলছেন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে সংশোধনী অধ্যাদেশ আছে এটাও তারা বাদ চান। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশে কি আছে? সেখানে বলা ছিল দুদকের মহাপরিচালক এবং পরিচালকগণ একটা সার্চ কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। সরকার চাইলেই হায়ার এবং ফায়ার করতে পারবেন না। তারা বলছেন এই সার্চ কমিটির বিধানটাকে তারা বাতিল চান। তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবে? দুদকের পরিচালকগণ কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? সরকার যারে চাইবেন তাকেই বসাবেন, যাকেই বাদ দিতে চাইবেন তাকেই বাদ দেওয়াবেন। মহাপরিচালককে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করেই তাকে পদত্যাগ করিয়েছে। এখন যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ না করে নতুন যে একজন অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সার্চ কমিটির অধ্যাদেশ যদি বাতিল হয় তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? তার তো কোনো প্রসেস নাই। দুদকের চেয়ার এবং আরও ইন্টারেস্টিং দেখেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশকে ওনারা বলেছেন অসাংবিধানিক, এই জন্য বাতিল চেয়েছেন। এই মর্মে একটা রিট পিটিশন হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, আপনারা সাংবাদিকরা অনেকেই সাক্ষী। এই বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন নাম্বার 3936/2025 আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল। অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি এইভাবে? এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন, কে কার জুনিয়র আর কে কার সিনিয়র, কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কি, কার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে নিয়োগ দিবেন?